আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। আজকে আমরা শিখব ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 11, যেখানে আমরা শিখব প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, বা যেটা আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে জানেন এবং ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে আপনারা জানেন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জিনিসটা কিন্তু ক্যালকুলাসের অংশ। এটা সম্পর্কে আপনারা ম্যাথমেটিক্স 2 তে একদম সম্যক যে ধারণাটা, প্রাথমিক যে ধারণাটা সেটা পেয়েছেন। আমরা এখানে একটু এটা সম্পর্কে আরেকটু ডিটেইলসে আমরা আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ে কি কি শিখবো চলুন আপনার এক নজরে একটু দেখে নিলে প্রথমে আমরা দেখতে পারি যে অন্তরক সমীকরণ, সাধারণ এবং আংশিক অন্তরক সমীকরণের বিভিন্ন যে সংজ্ঞাগুলো সেগুলো এবং বিভিন্ন উদাহরণ আমরা দেখব। এরপরে এদের ক্রম বা অর্ডার এবং মাত্রা, ঘাত বা যেটাকে বলা হয় ডিগ্রি, এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা শিখব পৃথকীকরণ আকারের অন্তরক সমীকরণের বিভিন্ন সমাধান এবং ফাইনালি আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, যেগুলো বিভিন্ন সময়ে পরীক্ষাতে এসেছিল এবং পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম ফাইনালি আপনাদের জন্য কিছু সাজেশন থাকবে। সো আমাদের সাথে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন ফাইনালি আপনাদের সাজেশনটা পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলুন শুরু করি যে অন্তরক সমীকরণ, সাধারণ এবং আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞাটা বা ডেফিনিশন, যেটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা মূলত কিন্তু অন্তরক সমীকরণের চেয়ে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই কথাটার সাথে বেশি পরিচিত। আপনারা যদি আপনারা যদি আপনাদের মনে থাকে, তাহলে আপনারা মনে থাকবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ এবং ইন্টিগ্রাল বা যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা হলো ক্যালকুলাসের অংশ। আপনারা জানেন ক্যালকুলাস। তো এই যে ক্যালকুলাসের, এখানে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে যে ক্যালকুলাস যেটা, এইটার হলো আপনার আবিষ্কর্তা কে, মানে ক্যালকুলাস সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছে। তো এটা আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থাকলো, আপনারা আমাদের সাথেই থাকুন, আমি একসময় অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে চলুন আমরা প্রথমে দেখি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সংখ্যাটা কি। তো যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক সহগ বা অন্তরক, বা যেটাকে ইংলিশে ডিফারেনশিয়াল বলা হয়, সেটা সংযুক্ত থাকে, সেটাকে অন্তরক সমীকরণ বলা হচ্ছে। যেমন আমরা আরো একভাবে যদি বলি, তাহলে দেখবো যে অন্তরক সমীকরণে চলক সমূহ থাকতে পারে, নাও থাকতে পারে। চলক মানে কি বলে, এক্স ওয়াই জেড, অর্থাৎ যে মানগুলা পরিবর্তনশীল, বিভিন্ন রকম মান অ্যাজিউম করতে পারে, সেগুলোকেই আমরা চলক বলে আমরা এটা জানি। তো এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু অন্তরক সহগ যেটা সেটা অবশ্যই থাকবে। মানে এই যে dx বাই dy, এটা কি কিন্তু আসলে কিভাবে বলে, dx বাই dy এভাবে বলতে পারেন আপনারা। তো এই জিনিসটা অবশ্যই এখানে থাকতে হবে। তো ঠিক আছে, এই যে দেখুন dy বাই dx সমান 3, এই যে দেখুন অন্তরক সহগ জিনিসটা কিন্তু এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু চলক নাই, তাই না? এখানে দেখতেছেন আপনারা এক্স ওয়াই কিছু কিন্তু এখানে নাই, অ্যাকচুয়ালি এখানে একটা ধ্রুবক আছে। আবার দেখুন চলক থাকতেও পারে, এই যে চলক আছে, অন্তরক সহগ আছে, এটাও পসিবল। আবার আরো কিছু হতে পারে, এই যে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাই না? ডি স্কোয়ার ওয়াই মাইনাস 2dy প্লাস ওয়াই ইকুয়াল এক্স লিখতে পারি। আবার এই যে এইটাকে বলা হয় হলো ডেল্টা। আপনারা জানেন ডেল্টা মানে হলো আংশিক কি বলে, অন্তরক, যেটা আংশিক অন্তরক সমীকরণ যেটা, সেটা। ওকে, এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আমি জানি, এই জন্য আমি কথা বাড়াচ্ছি না। আপনারা এই যে দেখুন dx বাই dy, এটাকে অনেকে dx বাই dy উচ্চারণ করে, বা এটাকে অ্যাকচুয়ালি এটার পরের নিয়মটা হলো কি বলুন তো, পরের নিয়মটা হলো dy অফ x, এটা হলো পরের নিয়ম। মানে প্রথমে আপনারা এটা উচ্চারণ করবেন, তারপরে নিচের পার্টটা উচ্চারণ করবেন, ফাইনালি এই পার্টটা উচ্চারণ করবেন। এটা হলো এটা পড়ার মেইনলি সিস্টেম, ঠিক আছে? যেমন ধরুন যে যদি এরকম হয় x স্কয়ার প্লাস 1 বাই dy, এটার ক্ষেত্রে আপনাদের উচ্চারণ করতে হবে কি, dy অফ x স্কয়ার প্লাস 1। এটা হলো এইভাবে, মানে এটা হলো স্ট্যান্ডার্ড পড়ার সিস্টেম। যদিও আমরা dy বাই dx এরকম ভাবে সাধারণত পড়ে আসি, তো বাট স্ট্যান্ডার্ড আপনাকে যদি কেউ কখনো বলে যে আসলে পড়ার সিস্টেমটা কি, তাহলে যেন আপনারা বলতে পারেন, সেজন্য আমি এটা বলে দিলাম যে dy অফ, তারপরে এই জিনিসটা হবে। তো ঠিক আছে, আমরা এখন চলুন দেখি যে অন্তরক সমীকরণ, এটাকে সাধারণত দুই প্রকার হয়। এটা একটা হলো সাধারণ অন্তরক সমীকরণ এবং আরেকটা হলো আংশিক অন্তরক সমীকরণ। আপনারা এটাও কিন্তু অলরেডি জানেন যে অন্তরক আংশিক যেটা, সেটার ক্ষেত্রে এই যে ডেল ইউজ করা হচ্ছে আর কি, তাই না? ডেল, এটাকে কিন্তু ডেল বলা হয় বা ডেল্টা বলা হয়। এটা হলো একটা গ্রিক অ্যালফাবেট এবং এই ডেল দ্বারা কিন্তু সবসময় আংশিক জিনিসটাই বোঝায়। আপনারা কিন্তু এটা ফিজিক্সেও পড়ে এসেছেন বা আপনারা ম্যাথেও কিন্তু দেখে এসেছেন যে ডেল দ্বারা সাধারণত আংশিক বোঝানো হয়। তো আংশিকের ক্ষেত্রে সেখানে ডেল থাকবে, আর সাধারণ নর্মাল যেটা, সেটার ক্ষেত্রে এরকম ডিডি ওয়াই, ডিডি এক্স এরকম টাইপের থাকবে।
তো ঠিক আছে, প্রথমে আমরা তাহলে সাধারণ অন্তরক সমীকরণটা সম্পর্কে দেখি। আমরা যে দুইটা টাইপ দেখলাম তার মধ্যে প্রথম টাইপটা ছিল সাধারণ অন্তরক সমীকরণ, যেটা হলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এক বা একাধিক অধীন চলকের এক স্বাধীন চলকের সাপেক্ষে সাধারণ অন্তরক সহগযুক্ত যে কোনো অন্তরক সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। যদি আপনারা এটা অন্যভাবে আরেকটু বোঝার সুবিধার্থে বলি তাহলে বলবো যে একটা স্বাধীন চলক এবং একটা অধীন চলক থাকবে। একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। আপনারা জানেন যে স্বাধীন চলককে সাধারণত এক্স দ্বারা প্রকাশ করা হয় আর অধীন চলককে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ওয়াই হলো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, বাট এক্স কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না। এবং ওই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের এক বা একাধিক সাধারণ অন্তরক থাকে, ঠিক আছে? স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের থাকবে, সেই সব সমীকরণকেই সাধারণ অন্তরক সমীকরণ বলা হয়। তো এই যে দেখুন একটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে অনেকগুলা, যে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে একটা স্বাধীন চলক একটা অধীন চলক, এই যে দেখুন এখানে স্বাধীন চলক আছে, আবার অধীন চলক ওই যে ওয়াই আছে, সবকিছুই আছে। এবং দেখুন যে এই যে কি বলছে, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের এক বা একাধিক সাধারণ অন্তরক, এই যে এখানে একটা দেখা যাচ্ছে আমরা স্বাধীন চলক হলো এক্স, এইটার সাপেক্ষে অধীন চলকের যে আমরা দেখতেছি কি যে কি বলতেছে অধীন চলকের সাধারণ অন্তরক থাকবে। তো সাধারণ অন্তরক থাকলে সেটাকে আমরা সাধারণ অন্তরক সমীকরণ বলবো। এই যে দেখুন এখানে এই যে একটা স্বাধীন চলক আছে, একটা অধীন চলক আছে, এরপরে এই যে আবার এখানে দেখুন এটা যদি আমরা ইয়া করে লিখি, মানে কি বলে, যদি ডিভাইড করে লিখি তাহলে ডিওয়াই দ্বারা যদি ডিভাইড করি তাহলে কিন্তু জিনিসটা আপনারা পাবেন। এই যে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই যোগ 5y, দেখছেন এবার কিন্তু আমাদের পরিচিত তার মতো হয়ে গেল, তাই না? সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এরকমও মাঝে মাঝে আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের এভাবে ডিভাইড করে নিয়ে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। এই যে দেখুন এরকম হতে পারে, অর্থাৎ এটা কিন্তু এটার পাওয়ার কিন্তু শুধু যে 1 থাকবে তা না, এটার পাওয়ার 2 হতে পারে, কোনো সমস্যা নেই, 3 4 অনেক রকম হতে পারে, অর্থাৎ এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটা বোঝানো হচ্ছে এটা দ্বারা, আবার এরকমও হতে পারে, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি আংশিক অন্তরক সমীকরণ বা যেটাকে বলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটা হলো কি, এক বা একাধিক অধীন চলকের একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে আংশিক অন্তরক সহগ সংযুক্ত যে কোনো অন্তরক সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে বলবো যে একটা অধীন চলক দুই বা ততোধিক স্বাধীন চলক, দেখুন আগেরটাই ছিল কি একটা স্বাধীন চলক একটা অধীন চলক, বাট এখানে আমরা দেখতেছি একটা অধীন চলক এবং দুই বা ততোধিক স্বাধীন চলক, ঠিক আছে? এখানে এই যে ডিফারেন্সটা কিন্তু ধরতে পারতেছেন আপনারা আশা করি। এবং ওই সব স্বাধীন চলকের সাপেক্ষে একাধিক আংশিক অন্তরক সহগ, এখানে হলো আংশিক অন্তরক সহগ থাকবে, ঠিক আছে? এই যে দেখুন ডেল, তাই না? ডেল আপনারা এভাবে লিখতে পারেন, আপনারা এভাবে লিখতে পারেন, এটাকে ডেল বলতে পারেন, আবার ডেল্টাও বলতে পারেন। এটা হলো একটা গ্রিক অ্যালফাবেট, আপনারা জানেন, গ্রিক না ল্যাটিন অ্যালফাবেট আর কি, সেটা আপনারা কিন্তু না গ্রিক সম্ভবত, তো এটা কিন্তু আপনারা জানেন। এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু এখানে ডেল আছে, তাই না? এই যে দেখুন এইভাবেও লেখা হয়েছে, আমি এখানে এই জন্য আপনাদের জন্য বিভিন্নভাবে লিখিয়ে দেখিয়েছি যেন আপনারা কনফিউশনে না পড়েন। তো আমরা এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখব অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা বা ঘাতের সংজ্ঞা। তো তার আগে আপনাদের যে প্রশ্নটা ছিল যে ক্যালকুলাসের আবিষ্কর্তা কে, ক্যালকুলাসের আবিষ্কর্তা হলো গডফ্রেড লিবনিজ, ইনি হলো ক্যালকুলাসের আবিষ্কর্তা, ঠিক আছে? অনেকে আমরা মনে করি যে ক্যালকুলাসের আবিষ্কর্তা হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটন, এটা আমরা মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্যালকুলাসের কথা আসলেই কিন্তু আইজ্যাক নিউটনের নামটাই কিন্তু বেশি শোনা যায়। এই জন্য আমরা অনেকে মনে করি যে হয়তো ক্যালকুলাসের জনক আইজ্যাক নিউটন, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলাসের জনক কিন্তু আইজ্যাক নিউটন না, ক্যালকুলাসের জনক হলো গডফ্রেড লিবনিজ। আর এইটাকে পরবর্তীতে আইজ্যাক নিউটন এটাকে আরো বেশি সম্প্রসারিত করছে এবং তার অবদানটাই মূলত বেশি, কিন্তু আবিষ্কর্তা হলো আর গডফ্রেড লিবনিজ। তো এইরকম কিন্তু আপনাদের বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্নে, আপনাদের হয়তো ডিপ্লোমা কারিকুলামে এরকম জিনিস না আসবে না, বাট আপনাদের কিন্তু ভবিষ্যৎ লাইফে আপনারা যখন কোনো জব এক্সাম দিবেন বা যে কোনো জায়গায় আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ক্যালকুলাস পড়ে আসছেন, তো আমাকে বলুন যে ক্যালকুলাসের আবিষ্কর্তা কে বা ক্যালকুলাসের জনক কাকে বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কনফিউশনে না পড়েন, সেজন্য আমি এই জিনিসটা আপনাদের বলে দিলাম। তাহলে কি বললাম, ক্যালকুলাসের আবিষ্কর্তা কে, গডফ্রেড লিবনিজ। এখন বলুন যে ক্যালকুলাসের ব্যবহারটা কোন জায়গায়। ক্যালকুলাসে কিন্তু আমরা নর্মালি যোগ বিয়োগ যে করতে পারি, বাট আমরা হলো একটা চলন্ত, মনে করেন যে একদম চলন্ত একটা জিনিস, মানে বিভিন্ন ভ্যালু এজিউম করতে পারে, এরকম একটা জিনিসের একদম ছোট ছোট যদি আমরা ডিফারেন্ট করতে চাই, যোগ বিয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। এবং বিশেষ করে আপনারা যেহেতু ইঞ্জিনিয়ারিং কারিকুলামে আছেন, ইঞ্জিনিয়ারিং কারিকুলামে আপনারা যখন বিএসসি লেভেলে যাবেন, বিশেষ করে বিএসসি লেভেলে আপনারা যদি হায়ার স্টাডিজ পারসিউ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাস জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা
ফিজিক্সের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাসের বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, বিভিন্ন বড় বড় অ্যানালাইসিসকে কিন্তু আমাদের ক্যালকুলাস অনেক সহজ করে দিয়েছে। তো ঠিক আছে, আমরা এখন দেখি যে ক্রম জিনিসটা কি। ক্রম জিনিস হলো কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগের ক্রমকেই বলা হচ্ছে ক্রম। ঠিক আছে, উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন এটা উদাহরণ, এইখানে দেখুন এখানে অন্তরক সহগ কোনটা, এই যে এটা অন্তরক সহগ আমরা জানি, এইটার কি বলছে সর্বোচ্চ ক্রমধারী, মানে এখানে যদি একাধিক থাকে, মনে করেন যে আরো একটা যদি থাকতো সেক্ষেত্রে, আচ্ছা আমরা পরবর্তী উদাহরণে আরো বুঝবো, সেটার বলছে সেটার ক্রমকে, ক্রম মানে এটার আর কি পাওয়ার, যেটা এটার পাওয়ার কত বলুন তো, এটার পাওয়ার হলো 1। তো এটার পাওয়ার যেহেতু 1, এই জন্য এটাকে এক ক্রমের অন্তরক সমীকরণ বলা হচ্ছে। আরো কিছু উদাহরণ দেখি। এই যে বলছিলাম কি সর্বোচ্চ ক্রমধারী, এখানে দেখুন একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তিনটা অন্তরক সহগ আছে, বাট আমরা বলছি সর্বোচ্চ ক্রমধারী। দেখছেন আপনাদের জন্য কিন্তু আমি এখানে কালার ইউজ করেছি যেন আপনারা ফোকাসটা যেন এই জায়গায় পড়ে, যে সর্বোচ্চ ক্রমধারী বলা হয়েছে। তো সর্বোচ্চ ক্রমধারী এখানে কোনটা, এই যে এইটা, তাই না? এটা কিন্তু না, ঠিক আছে, এটা কিন্তু আপনার ভিতরে দেখুন, ভিতরেরটা আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু এখানে পাওয়ার আছে 1, এই জন্য এটা বাদ, আমাদের এইটা খেয়াল করতে হবে। এখানে আমাদের হাইস্ট পাওয়ার আমরা দেখতেছি কত, 2, যেহেতু 2 এই জন্য এটা 2 ক্রমের অন্তরক সমীকরণ। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সো অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল করুন। আবার দেখুন এখানে একটা, দুইটা, তিনটা আমি দেখতেছি, তিনটার মধ্যে সর্বোচ্চ অন্তরক সহগ কোনটা, এই যে সর্বোচ্চ ঘাতের অন্তরক সহগ এইটা, যেখানে আছে হলো 3 পাওয়ার, এই জন্য এটা 3 ক্রমের একটা অন্তরক সমীকরণ। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা তাহলে মাত্রা জিনিসটা কি বা ডিগ্রি জিনিসটা কি সেটা দেখবো। তো মাত্রা এবং ক্রমের মধ্যে কিন্তু মোটামুটি জিনিসটা অনেকটা সেম টাইপের। এখানে দেখুন কি বলছে, কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের যে অন্তরক সহগ, আমরা তো দেখলাম যে অন্তরক সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ কিন্তু আগেরটাতেও আমরা দেখে আসছি, সেটা যে ঘাত থাকে সেটাকেই বলা হচ্ছে ঘাত বা মাত্রা। ঠিক আছে, তাহলে দেখুন এই যে দেখুন এখানে এইটার পাওয়ার কত বলুন তো, 1, তাই না? এই জন্য এটা কিন্তু ক্রম 1, আবার এইটার মাত্রা কত সেটাও কিন্তু 1। ঠিক আছে, পরবর্তী উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। এই যে দেখুন সর্বোচ্চ কোনটা, এখানে তো একটাই আছে, সো এটাই সর্বোচ্চ, কত 1 পাওয়ার, তাই না? এই যে এই পুরোটার উপর হোল পাওয়ার কত 2। তো এই যে এরকম যদি হয়, তো ভিতরের যে এটা সেটা হলো আপনার কি, সেটা হলো ক্রম, আর বাইরের যেটা সেটা হলো মাত্রা। ঠিক আছে, তা আশা করি আপনারা ক্রম এবং মাত্রা জিনিসটার মধ্যে আর কোনো কনফিউশনের মধ্যে পড়বেন না। এখান থেকে কিন্তু আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু চলে আসে, তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে দেখুন পরবর্তীতে কি বলছে, সর্বোচ্চ ক্রম। সর্বোচ্চ ক্রম কিন্তু এই যে এইটা আমরা দেখতেছি, এখানে কিন্তু একাধিক অন্তরক সহগ রয়েছে, এটা একটা, এটা একটা, কিন্তু সর্বোচ্চ ক্রম এটা। তো আমরা এটাকে বিবেচনা করব, এইটার এখানে পাওয়ার কত 2, তার মানে ক্রম 2। আবার হোল যদি আমরা চিন্তা করি, হোলের উপর পাওয়ার কত আছে 1, এই জন্য কিন্তু মাত্রা 1। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আবার দেখুন এখানে, এই যে এখানে কিন্তু এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এটা দেখে আপনাদের কাছে কনফিউজিং মনে হতে পারে, আপনারা ভাবতে পারেন যে এখানে ভাবতে পারেন যে এখানে একটা 2 আছে বা 1 আছে, তাহলে হয়তো 2 বা 1 এরকম কিছু, কিন্তু না, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় হলে আপনাকে কিন্তু গুণ করতে হবে। তো গুণ করলে কিন্তু আমরা দেখতেছি এই ডি স্কোয়ারের সাথে এই ডি স্কোয়ার গুণ করে ডি টু দি পাওয়ার 4 আসতেছে, তারপরে 4 ডি স্কোয়ার আর হলো 1 ডি স্কোয়ার, মানে হলো 5 ডি স্কোয়ার আসবে, আর হলো 4 একে 4 আসবে, সাথে একবার ওয়াই আছে, সবগুলোতে ওয়াই আছে। তো এই যে এইটা আসবে। এখন আপনারা বলুন তো যে এখানে ক্রম বা মাত্রা কত হবে। এই যে দেখুন সর্বোচ্চ হলো এটা, তাই না? তো এটার পাওয়ার কত 4, তো এই জন্য কিন্তু ক্রম 4। এটার হোল পাওয়ার কত, কিছু না মানে কি 1, এই জন্য মাত্রা 1। তো আশা করি এবার আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে ক্রম এবং মাত্রার মধ্যে ডিফারেন্স কি। তো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নেই, এখান থেকে প্রশ্ন আসলে আশা করি আপনারা সবগুলো করতে পারবেন। নেক্সট প্রশ্নে আমরা আবার দেখি যে এই যে দেখুন সর্বোচ্চ কোনটা, এটার কিন্তু সর্বোচ্চ না, এখানে 1 আছে আর এখানে 3 আছে, তার মানে সর্বোচ্চ কোনটা, এইটা 3, তার মানে ক্রম 3। হোল পাওয়ার কত 2, এই জন্য মাত্রা হলো 2। ঠিক আছে, আপনারা এইভাবে খেয়াল করবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, এখন আমরা দেখি যে ক্রম এবং মাত্রাকে নির্ণয় করার জন্য আমাদের প্রথমে অন্তরক সহগকে করণী মুক্ত বা ভগ্নাংশ মুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি জিনিসটা কিরকম হবে। আমরা একটা যদি উদাহরণ দেখি, এই যে দেখুন এখানে কিন্তু কি আছে, এটা হলো আপনার কি ভগ্নাংশ, মানে কি আছে করণী মুক্ত, অর্থাৎ এই যে রুট ওভার আছে। তো রুট ওভার থাকলে কিন্তু আমাদের হবে না, এটা কিন্তু আমরা এই ডাইরেক্ট বলতে পারবো না যে 2 এখানে আপনার কি মাত্রা, সেটা কিন্তু বলতে পারবো না। আমাদের এটাকে রুট ওভারটাকে ওভারকাম করতে হবে, রুট ওভারটাকে সরাই ফেলতে হবে। তো চলুন সরাই ফেলতে হলে কি করতে হবে দেখি।
রুট ওভারটাকে আমরা এক পাশে রেখে বাকিগুলোকে আমরা অন্য পাশে নিয়ে গেলাম। আমরা এরপরে কি করব, হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, আপনারা জানেন। তো কেন রুট ওভারটাকে এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে আনলাম, কারণ হলো রুট ওভারটার সাথে যদি অন্য কোনোটা থাকতো তাহলে কিন্তু সেটা হোল স্কোয়ার করলে আলটিমেটলি টোয়াইস এবি যেখানে থাকবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি, টোয়াইস এই যে এরকম রুট ওভার কিন্তু থাকেই যাবে। এই জন্য কিন্তু আমরা রুট ওভার থেকে যখন আমরা রুট ওভারটা উঠাবো তখন আমরা রুট ওভার পার্টটাকে এক পাশে আনবো আর বাকি পার্টগুলোকে অন্য পাশে নিয়ে যাব, নিয়ে আসার পরে তারপরে স্কোয়ার করব। তো এখন স্কোয়ার করলে এই দেখুন রুট ওভারটা উঠে গেছে আর এখানে এই যে হোল স্কোয়ার হয়ে গেছে, তাই না? হোল স্কোয়ার হলে এখন দেখুন যে এখানে একটা অন্তরক সহগ দেখতেছি, এখানে একটা অন্তরক সহগ দেখতেছি, সর্বোচ্চ ঘাত হলো এখানে 2 দেখতেছি, এই জন্য এখানে ক্রম বা অর্ডার 2, এবং এটার হোল পাওয়ার হলো আমরা 1 দেখতেছি, এই জন্য মাত্রা বা ডিগ্রি হলো 1। ওকে, আরো একটা উদাহরণ আমরা দেখি। এই যে দেখুন এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু কি অবস্থায় আছে, ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে এটাও আমরা বলতে পারবো না, কারণ মাত্রা বা অর্ডার এটা সাধারণত ভগ্নাংশ হয় না। তো ঠিক আছে, আমরা এটাকে তাহলে কি করব, প্রথমে চলুন এক পাশে নিয়ে আসি। তাহলে এই যে এটা বজ্র গুণন করে দিলাম, এটা এই পাশে চলে আসছে আর এটা এটার মধ্যে থাকলো। আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এরপরে কি করলাম আমরা দেখুন তো, এর পরবর্তীতে আমরা হোল স্কোয়ার করে দিলাম, তাই না? কারণ এই যে এখানে আমরা দেখতেছিলাম 3/2, তো 3/2 এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে এরকম হয়ে যাবে জিনিসটা, এরকম গুণ হয়ে যাবে, গুণ হওয়ার পরে কাটাকাটি যে শুধু থাকবে 3। এই জন্য দেখুন এই যে বাইরে পাওয়ারটা কিন্তু 3 হয়ে গেছে। তো এই পাশে যেহেতু আমরা এখানে হোল স্কোয়ার করছি, এই পাশেও হোল স্কোয়ার করতে হবে। তো হোল স্কোয়ার করলে এখানে y স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা পুরোটার উপর স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে বলতে পারবো যে এখানে একটা দুইটা অন্তরক আছে, কি বলে, অন্তরক সহগ আছে, তার মধ্যে সর্বোচ্চ পাওয়ার আমরা দেখতেছি এখানে 2, এই জন্য ক্রম বা অর্ডার 2, এবং তার উপরে আবার হোল পাওয়ার দেখতেছি 2, এই জন্য মাত্রা বা ডিগ্রিও বলতেছি আমরা 2। তো এখন অন্তরক সমীকরণের সমাধান দ্বারা কি বোঝায় চলুন আমরা দেখি। অন্তরক সমীকরণ হতে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা। একটা সম্পর্ক নির্ণয় করাটাই কিন্তু যে সমীকরণটা যেটা হলো সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটাই হলো তার সমাধান। সমাধান মানেই আমরা জানি যে এমন কিছু একটা বের করা যেটার মাধ্যমে ওই সমীকরণটা সিদ্ধ হয়। তো সিদ্ধ করতে পারলেই তাহলে কিন্তু সমাধান বের হয়ে যায়, সেভাবে আমরা সমাধান করব নর্মালি। এবং এইতে অন্তরক সহগ বা অন্তরকটা থাকবে, যেহেতু অন্তরক সহগ বা অন্তরকটা রয়েছে এই জন্য এটাকে অন্তরক সমীকরণের সমাধান বলা হচ্ছে। সেটাকে আরো একটা নাম বলা হয় কি, অন্তরক সমীকরণের মূল ফাংশন বা ইন্টিগ্রাল প্রিমিটিভ। দেখছেন, আপনাদের জন্য আমি এখানে হাইলাইট করে দিয়েছি কথাগুলো যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা কি করলাম, এটা কেন অন্তরক সমীকরণের সমাধান বলতেছে, বিকজ এখানে একটা অন্তরক সহগ রয়েছে একটা সমীকরণের মধ্যে, এই জন্য এটাকে আমরা অন্তরক সহগের সমীকরণের সমাধান বলতেছি। এবং এটাকে আরেকটা নাম কি, মূল ফাংশন বা ইন্টিগ্রাল প্রিমিটিভ। তাহলে এখন আমরা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণ নিয়ে আমরা কথা বলবো। আমরা মূলত এই চ্যাপ্টারে এটা নিয়ে আমরা কথা বলবো যে প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণ, অর্থাৎ এই জিনিসটা এরকম হবে, আপনারা বুঝতেই পারতেছেন যে dy/dx, ভিতরে কোনো 2 3 কিছু নাই, বাইরেও কোনো 2 3 এরকম কিছু নাই, বা dx/dy বা dz/dx যেটাই বলুন না কেন কোনো সমস্যা নেই। ওকে, এই যে দেখুন সেটাকে প্রকাশ করার একটা সিস্টেম হলো যে এই যে এইভাবে প্রকাশ করা হয়, m + n dy/dx = 0, এভাবে এটাকে প্রকাশ করা হয়, m + n dy/dx = 0। ঠিক আছে, এটা হলো একটা সাধারণ সিস্টেম। সাধারণ মানে আমরা তো দেখেছি ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা সাধারণ সমীকরণের মাধ্যমে, সাধারণ একটা মানের মাধ্যমে সবকিছুকে প্রকাশ করা যায়, বা আমরা বহুপদীর ক্ষেত্রে দেখেছিলাম যে ax² + bx + c = 0, এরকম একটা সাধারণ একটা জিনিস দ্বারা আমরা সবগুলো প্রকাশ করার চেষ্টা করি। তো এখানেও সেরকম আমরা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণকে এই যে এইটা দ্বারা সাধারণভাবে প্রকাশ করতে পারবো। বা এটাকে আবার ইচ্ছা করলে এইভাবেও আপনারা লিখতে পারবেন। কিভাবে করা হয়েছে এটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট dx দ্বারা গুণ করা হয়েছে, তাই না? এই দেখুন am dx, তাই না, dx দ্বারা গুণ করছি, যোগ n, এখানে কি আছে dy dx আছে, সাথে dx দ্বারা আমরা গুণ করছি, সমান 0। তো dx কাটা গেছে, হলো n dy। এই যে দেখুন m dx + n dy = 0 আকারে লেখা গেছে। তো আপনারা একটা মনে থাকলে আপনারা অন্যটা কিন্তু অলরেডি মনে রাখতে পারবেন। ঠিক আছে, এখানে কি, এখানে m এবং n উভয়ই হলো x এবং y ফাংশন অথবা ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, m এবং n দুটি কি x এবং y এর ফাংশন অথবা ধ্রুবক সংখ্যা, কিন্তু অন্তরক সহগ মুক্ত ফাংশন। দেখুন এই যে অন্তরক সহগ কিন্তু এখানে থাকে, এটার সাথে মুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, এবং এই সমীকরণের একটা মাত্র ধ্রুবক থাকে। তো আমরা এরপরে দেখি যে এই যে সমীকরণ সমাধানের আপনারা কিন্তু নর্মালি
এটা কিন্তু আপনার ক্যালকুলাস কিন্তু একটু জটিল টাইপের, এটা কিন্তু আপনার নর্মাল ম্যাথের মতো না, একটু হার্ড টাইপের। তো এটা কিন্তু সমাধানের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনাকে এক এক অঙ্ক এক একভাবে ট্রাই করে অঙ্কটা সলভ করতে হবে। এই জন্য আপনাদের এখানেও ত্রিকোণমিতিতে যেরকম সূত্রের কোনো বিকল্প ছিল না, এখানেও সেরকম সূত্রের কোনো বিকল্প নেই। আপনাকে এখানে অনেক অনেক সূত্র আছে, প্রত্যেক লাইনে লাইনে প্রচুর প্রচুর সূত্র আপনারা পাবেন, প্রত্যেকটা সূত্র আপনাদের জানতে হবে। তবে হ্যাঁ, ক্যালকুলাস যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ক্যালকুলাসের চেয়ে মজার কোনো সাবজেক্টে আপনারা পাবেন না। বাট ক্যালকুলাস যদি আপনাদের কাছে কঠিন লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাস প্রচুর কঠিন লাগবে আপনার কাছে। সো এই জন্য আপনারা শুরু থেকেই আমাদের সাথে ভালো করে বোঝার চেষ্টা করুন, যেন ক্যালকুলাসটা আপনাদের কাছে খুব সহজ মনে হয়, যেন ক্যালকুলাস করতে আপনাদের ভালো লাগে। বিকজ ক্যালকুলাস কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একদম লাইফ ফোর্স একটা। তো ঠিক আছে, সমাধানের সুবিধার্থে এবং আকারের ভিত্তিতে 6 ভাগে বিভক্ত করা হয়। আমরা এমনিতেও তো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তারপরেও আমরা একটা মানে বের করতেছি, সিস্টেমে একটা বের করতেছি যেন কয়েকটা নিয়মে বিভক্ত করার চেষ্টা করতেছি, যেন একটু সহজ হয় জিনিসটা। তো এইগুলো হলো, একটা হলো চলক পৃথকীকরণ। নাম দেখেই আপনারা বুঝতেছেন যে চলক এক্স ওয়াই জেড যেগুলো থাকবে সেগুলোকে আপনারা আলাদা আলাদা ভাবে করে ফেলবেন। সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক মানে হলো হোমোজিনাস ইকুয়েশন। সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য সমীকরণ, প্রকৃত সমীকরণ, রৈখিক সমীকরণ, রৈখিক আকারে রূপান্তরযোগ্য সমীকরণ। এই 6 ভাবে আমরা এটা কি করতে পারি, এই 6 ভাবে আমরা সমাধান করতে পারি। এরপরেও কিন্তু এটা পুরোটাই আপনার নিজস্ব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের জন্য কাজটা করা সুবিধা হবে। তাহলে চলুন এখন আমরা চলক পৃথকীকরণের আকারের অন্তরক সমীকরণের সমাধান বের করি, যেটা হলো আমাদের টপিক নাম্বার 11.3। তাহলে চলুন আমরা এখানে কি দেখতেছি, আমরা এই যে এটা হলো কি বলে এক চলক, কি বলে এক ঘাত এবং এক ক্রম বিশিষ্ট অন্তরক সমীকরণের সাধারণ যে রূপটা সেটা। তো এটাকে যদি এই আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, তাহলে তাকে চলক পৃথকীকরণ আকারে বলা হয়েছে। দেখুন, তাই না? এই যে দেখুন, এখানে এই যে এক্স এর পার্টটা এবং ওয়াই এর পার্টটা আমরা কিন্তু আলাদা করে ফেলেছি, তাই না? চলক এক্স এবং ওয়াই কে আলাদা করে ফেলেছি। এটাকে কিভাবে পড়ে বলুন তো? এইটাকে পরে হলো এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স। আপনারা অলরেডি এটা জানেন যে এটাকে এইভাবে পড়তে হয়। তার মানে এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশন আকারে যদি আমরা আলাদা আলাদা ভাবে করতে পারি জিনিসটা, যদি আবার এখানে সাথে জেড থাকতো সেক্ষেত্রে জেডটাকেও আলাদাভাবে আমরা যদি করতে পারতাম তাহলেই সেটাকে চলক পৃথকীকরণ বলা হয়ে থাকে। তাহলে এতক্ষণে আমরা মোটামুটি থিওরিটা পড়ে ফেলেছি। এখন এই রিলেটেড আপনাদের যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করব। এর আগে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের যদি এখন এই ক্যালকুলাসের যে ইকুয়েশনগুলো বা সলভ করার যে সিস্টেমগুলো এটা সম্পর্কে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ম্যাথমেটিক্স 2-তে অর্থাৎ আপনাদের আগের সেমিস্টারে কিন্তু আপনারা এই ক্যালকুলাস এবং মানে ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে এসেছেন। ওখানে ওই চ্যাপ্টারটা আপনাদের কিন্তু এই চ্যাপ্টারটা করার আগে প্রি রিকুইজিট, ওই চ্যাপ্টারে আপনাদের সমস্যা থাকলে আপনাদের কিন্তু এই চ্যাপ্টার বুঝতে অনেক সমস্যা হবে অবশ্যই। এই জন্য আপনারা প্রথমে ওই চ্যাপ্টারটা ওইখানকার ম্যাথমেটিক্স 2 এর যে চ্যাপ্টারগুলো আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সেগুলো আপনারা ভালো করে পড়বেন। আমাদের এই সম্পর্কিত কিন্তু ভিডিও রয়েছে, কোর্স রয়েছে, ফুল কোর্স রয়েছে। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তারপরে এখানে আসবেন, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন 3 সেগমেন্টে হয়ে থাকে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক টাইপের। তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সেগমেন্ট নিয়ে আলোচনা করতেছি। প্রথম প্রশ্নটা আমরা দেখি যে একদম খুবই সহজ একটা সমীকরণ দিয়ে বলছে যে এটার ক্রম কত এবং মাত্রা কত। তো এইটা কিন্তু খুবই সহজ। আপনারা জানেন যে সর্বোচ্চ পাওয়ার আলা dx অফ y যেটা আছে সেটা আপনাদের বের করতে হবে। এখানে আমরা দেখতেছি 1, এখানে দেখতেছি 2, এই যে দেখুন এখানে 1, এখানে হলো 2, এখানে হলো 3, তার মানে সর্বোচ্চ কত 3। তো আমাদের ক্রম কিন্তু আমরা পেয়ে গেলাম 3। মাত্রা কত, এটার হোল স্কয়ার, সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেইটার আবার হোল স্কয়ার কত 2, তাহলে মাত্রা কত 2, তাই না? এই দেখুন ক্রম 3 মাত্রা 2। ওকে, নেক্সটটা সর্বোচ্চ পাওয়ার কত, এই যে এখানে 3, তাহলে ক্রম কত 3, মাত্রা কত, হোল পাওয়ার কত এখানে 1, তাহলে মাত্রা কত 1, তাই না? এই যে দেখুন ক্রম 3 মাত্রা 1, তাই না? আবার দেখুন আপনাদের জন্য বারবার আমি একই রকম জিনিস দিচ্ছি, দেখুন আপনাদের জন্য যেন সুবিধা হয়। এখানে কোনটা হবে বলুন তো? খেয়াল করে দেখুন যে এখানে এই যে 3 পাওয়ার দেখতেছি আর এখানে 1 পাওয়ার দেখতেছি। প্রথমে কিন্তু আমরা ভিতরের পাওয়ার দেখবো, প্রথমে কিন্তু বাইরের পাওয়ার দেখবো না। বাইরের পাওয়ার দেখলে কিন্তু আবার আপনাদের এটা সবচেয়ে বড় মনে হতে পারে, কিন্তু না, আমাদের প্রথমে ভিতরের পাওয়ারটা দেখবো। তো ভিতরের পাওয়ার আমরা দেখতেছি যে এখানে 3, তার মানে এটার ক্রম হলো 3। মাত্রা কত, 4 পাওয়ার কত, এটা 1, তাহলে মাত্রা হলো 1। ওকে, দেখছেন ক্রম 3 মাত্রা 1, খুবই ইজি প্রশ্ন।
এখান থেকে এই চ্যাপ্টারের আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো খুব ইজি হয়। তো তাহলে এই জন্য আপনারা কি করবেন, ভালো মতো দেখে নিন, তাহলে দেখবেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসার মতো এটা একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু আপনাদের ফাইনালে বা মিড টার্মে যেখানেই হোক না কেন আপনাদের কিন্তু প্রশ্ন থাকাটাই খুবই স্বাভাবিক। তো আচ্ছা, এবার পরবর্তীতে আমরা দেখি dx of y সমান e টু দি পাওয়ার x, এটার সমাধান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা কিন্তু একদম ওই যে আপনার ম্যাথমেটিক্স 2 এর যে ডিফারেন্সিয়েশনের একদম যে প্রাইমারি লেভেলের যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলাতে কিন্তু এটা আপনারা জানেন যে dy of ex কিন্তু আপনারা dx of y সমান যদি ex হয় তাহলে সেটাকে আমরা দেখুন আমরা কিভাবে করতেছি। এটা কিন্তু আসলে মূলত ওইখানকার ওই চ্যাপ্টারের অঙ্ক, সেটা কিন্তু এখানে আবার কিন্তু জিনিসটা রিপিট হয়েছে আসলে। তো এটাকে আমরা যদি নিয়ে আসি তাহলে দেখুন আমরা প্রথমে পক্ষান্তর করে ফেলেছি, অর্থাৎ এই যে এটাকে এই পাশে আনছি আর এটাকে এই পাশে আনছি। এটা নিচে কি আছে বলুন তো 1, তার মানে এক পাশে থাকলো dy আর এক পাশে থাকলো e টু দি পাওয়ার x dx, dy আর এক পাশে e টু দি পাওয়ার x dx। এবার আমরা কি করলাম, এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দিলে তাহলে এখন দেখুন যে dy কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলুন তো y, আর e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলুন তো e টু দি পাওয়ার x, তাই না? আর সাথে হলো ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে একটা সাথে কনস্ট্যান্ট একটা টার্ম যুক্ত হয়, সেটা হলো c। তো এটাই হলো নির্ণয় এখানে সমাধান। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে আংশিক অন্তরক সমীকরণের কয়টি স্বাধীন চলক থাকতে পারে। সেটা কিন্তু একাধিক স্বাধীন চলক থাকতে পারে। এই যে এরকম ডেল এক্স বাই ডেল ওয়াই যোগ মনে করেন ডেল জেড বাই ডেল ওয়াই, এরকম বিভিন্ন কিছু বা আরো কিছু থাকতে পারে, সমান হলো কিছু একটা থাকলো, তাই না? এরকম হতে পারে। ওকে, এরপরে আবার দেখি ডি ওয়াই বাই এক্স ইকুয়াল হলো 0, এটা আপনাদের সমাধান করতে বলা হয়েছে। এটাও একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়তেছে। তো প্রথমেই আপনারা কি করলেন, প্রশ্নটা লিখে নিলেন, লিখে নেওয়ার পরে আপনারা দুই পাশে ইন্টিগ্রেশন করলেন। ইন্টিগ্রেশন করলে দেখুন এই যে 0 কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলুন তো c হবে, মানে একটা কনস্ট্যান্ট টার্ম যুক্ত হবে। আচ্ছা, আর এই পাশে কি হচ্ছে দেখুন, এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে হলো কি হবে দেখুন বলুন তো, এটা হবে হলো ইন্টিগ্রেশন করলে যা থাকলো এই যে সেটাই কিন্তু থাকতেছে y বাই x থাকতেছে, তাই না? ওকে, এটা হলো জাস্ট এই ডিটা কাটাকাটি যাচ্ছে, আপনারা কিন্তু এটা জানেন, তাই না? এটা কিন্তু একদম ওই যে বেসিক লেভেলের অঙ্ক যেগুলো সেগুলো কাটাকাটি যাচ্ছে। এই যে এইখানে এই ইন্টিগ্রেশন আর ডি এই দুইটা কিন্তু একসাথে আপনারা বাদ করে যায়, তাই না? থাকলো y বাই x ইকুয়াল c, তার মানে y ইকুয়াল হলো xc, তাই না? শেষ। ওকে, তাহলে এখন পরবর্তী প্রশ্নে আমরা দেখি যে আবার কিন্তু মাত্রা এবং ক্রমের একটা প্রশ্ন আমরা দেখতেছি। এখানে আর বেশি কিছু বললাম না, যে এখানে সর্বোচ্চ পাওয়া যেহেতু 3, তার মানে মাত্রা হলো 3, ক্রম হলো টোটালটার উপর হোল পাওয়ার 1, তাহলে ক্রম হলো 1। ঠিক আছে, ওকে। না, আমি উল্টা বলে ফেললাম, আসলে প্রশ্নটা উল্টা ছিল। ক্রম হলো 3 আর মাত্রা হলো 1। ঠিক আছে, ক্রম 3 এবং মাত্রা 1। দেখছেন, প্রশ্নটা জাস্ট একটু ঘুরিয়ে দিলেই কিন্তু আপনাদের কাছে কনফিউশন মনে হতে পারে, এই কনফিউশনগুলো যেন আপনাদের না হয়। তো পরবর্তী প্রশ্নে আমরা দেখি x dx যোগ y dy সমান 0 সমীকরণের সমাধান বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে কি করব বলুন তো, প্রথমে আমরা এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, মানে উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, এই পাশেও ইন্টিগ্রেশন করলাম। এটা আসলে না লিখলেও হয়, কারণ এখানে 0 কে ইন্টিগ্রেশন করলে তো অ্যাকচুয়ালি কিছুই হয় না, এজন্য। তো ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে এখন আমরা কি করব দেখুন, এই যে দেখুন x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলুন তো, ইন্টিগ্রেশন অফ x আপনারা জানেন যে এখানে x এর পাওয়ার এখানে অ্যাকচুয়ালি কত আছে বলুন তো, এটা মানে x এর পাওয়ার এখানে আসলে 1 আছে, তাই না? সাথে একটা dx আছে, তাই না? ইন্টিগ্রেশন কিন্তু এইভাবে সাথে একটা dx থাকে, তাই না? তো এটা সিস্টেমটা কি আপনাদের কি মনে আছে যে x টু দি পাওয়ার এই যে পাওয়ারটা থাকবে সেটার সাথে 1 যোগ হবে, নিচে হলো এই পাওয়ারটা যেটা সেটা থাকবে তার সাথে 1 যোগ হবে, তাই না? এটা কিন্তু ইন্টিগ্রেশন। তাহলে উপরে কি হচ্ছে, x এর উপরে পাওয়ার 1 আর 1 হলো 2, আর নিচে 1 + 1 = 2। এই যে দেখুন x² + 2। সিমিলারলি y dy হলে ইন্টিগ্রেশন করলে y²/2 হলো, আর 0 কে ইন্টিগ্রেশন করলে কি থাকলো, c1 থাকলো। এরপরে কি হলো, পরবর্তী প্রশ্নে আমরা দেখি যে ক্রম এবং মাত্রা কত। আবার ক্রম কত 3, মাত্রা কত 2। এখন আপনাদের ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য 5টা নিয়ম রয়েছে। তো 5টা নিয়ম আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি, যে আপনাদের মানে এই ক্যাটাগরিতে ফেললে এই ক্যাটাগরির যদি আসে তাহলে এই ক্যাটাগরি অনুসারে আপনারা সলভ করতে পারবেন, এই জন্য এটা আপনাদের দেখানো হচ্ছে। তো একটা প্রথম নিয়মটা আমরা দেখি যে যদি অন্তরক সমীকরণটি f of x dx plus f of y dy equal 0 আকারে থাকে, তাহলে dx এর সাথে শুধু x এর ফাংশন এবং dy এর সাথে y এর ফাংশন থাকে, তখন কেবলমাত্র সমীকরণটিকে সমাধান করলে এর সমাধান পাওয়া যাবে। ওকে, প্রথমে আমরা প্রশ্নটা দেখি।
লগ ডিওয়াই বাই ডিএক্স সমান হলো এক্স প্লাস বিওয়াই। তো এটাকে সমাধান করতে বলা হয়েছে। তো এটাকে আমরা সমাধান করলে দেখুন, প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা লিখলাম। লিখার পরে আমরা হলো জানি যে 10⁻² সমান যদি 100 হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি বলুন তো, লগ 10⁻100 ইকুয়াল হলো 2, এভাবে লিখতে পারি, তাই না? লগে কনভার্ট করার সিস্টেমটা তাহলে, তার মানে ধরুন যে 10⁻x সমান যদি মনে করেন যে y হয় তাহলে আমরা কি লিখতে পারি, log 10⁻y সমান হলো x, তাই না? সেরকম ভাবে এখানেও কিন্তু দেখুন, এখানে জাস্ট উল্টাতে করা হয়েছে। যদি log 10⁻y সমান x হয় তাহলে আমরা লিখতে পারি কি 10⁻x সমান y। সেরকম log dy বাই dx সমান যদি ax প্লাস by হয় তাহলে আমরা লিখতে পারি ddx অফ y সমান e⁻x প্লাস by। এখানে আমরা লগ দ্বারা মূলত ইটাকেই বুঝাচ্ছি, মানে লগ দ্বারা এখানে যদিও লগ লেখা তারপরেও এটাকে আমরা চিন্তা করব লন হিসেবে। আমরা লগ আর লন, আপনাদের যদি এই চ্যাপ্টারটা পড়া থাকে তাহলে আপনারা জানেন যে লগ বলা হয় কখন, যখন এখানে পাওয়ার 10 থাকে নরমালি, এছাড়া আরো বিভিন্ন কিছু থাকতে পারে, 10, 20, 30, 40 বিভিন্ন কিছু হতে পারে। আর লন বলা হয় তখন যখন এখানে এই নিচের যে বেসটা, এটা পাওয়ার না তো, এটা হলো বেস, যখন এই বেসটা ই থাকে। ই হলো একটা অমূলদ সংখ্যা, আপনারা জানেন, যেটাকে 2.71 এভাবে চলতে থাকে, এটা আপনারা জানেন। তো এইটা সম্পর্কে জানতে হলে আপনাদের লগারিদমের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আপনাদের ভালো করে পড়তে হবে, সেটা সম্পর্কে আমাদের যে ভিডিও লেকচারগুলো রয়েছে সেটা আপনাদের দেখতে হবে। তো এই জন্য এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এখন তাহলে এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো সেটা আপনারা আশা করি এই যে এখান থেকে বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব দেখুন, পরবর্তীতে আমরা এই যে দেখুন, আপনারা জানেন তো যে a⁻x ইন্টু a⁻y সমান হলো a⁻x প্লাস y। ঠিক উল্টো ভাবে a⁻x প্লাস y কে আমরা a⁻x ইন্টু a⁻y লিখতে পারি। তো এখানেও সেই কাজটা দেখুন, e⁻x প্লাস by কে আমরা e⁻x ইন্টু e⁻by লিখতে পারি। তার মানে কি গুণের সময় পাওয়ার যোগ হয়, আপনারা তো জানেন। তো ওকে, এই পর্যন্ত হওয়ার পরে আমরা এখন কি করব বলুন তো, এখন আমরা এটাকে জাস্ট পক্ষান্তর করছি, অর্থাৎ এই যে দেখুন আর গুণন করা হয়েছে এটার সাথে এটা e⁻x ইন্টু dx, তাই না? আর এখানে এই যে e⁻by কিন্তু আছে উপরে, এটাও আছে উপরে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে হলো এরকম যে এটা যদি আমি লিখি তাহলে হচ্ছে হলো e⁻ax dx সমান এ পাশে হচ্ছে হলো dy বাই হলো e⁻by। জিনিসটা কিন্তু এরকম হয়েছে। এখন দেখুন যে একটা এই যে e⁻−by সমান কত হবে বলুন তো, 1/e⁻by। আপনারা তো জানেন যে মাইনাস পাওয়ার মানে 1/, সেটা হয় 1/, সেটা, এবং নিচে কিন্তু সেটা মাইনাস থাকে না। তো এখানেও কিন্তু সেই কাজটাই করা হয়েছে, এটাকে এই যে এইটাকে উপরে নিয়ে আসা হয়েছে। দেখুন এই যে এটা ছিল নিচে, এই যে পরবর্তী লাইনে কি করা হয়েছে, e⁻by টা প্লাসের জায়গায় এখানে মাইনাস করে দিয়েছি আমরা, আর সাথে ডিওয়াইটাকে ডিওয়াই লিখেছি। দেখুন এটা কিন্তু এখানে করা হয়েছে। তো দেখছেন কনফিউশনের কোনো কনফিউশন যদি আপনাদের থাকে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। ওকে, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করলাম, এটাকে আবার এক পাশে নিয়ে আসলাম। এই যে এটা এই পাশে কি ছিল, প্লাস অবস্থায় ছিল, তাহলে যখন আমরা পক্ষান্তর করলাম তখন এটা কিন্তু নেগেটিভ মাইনাস চিহ্ন হয়ে গেল, তাই না? তো মাইনাস চিহ্ন হলো, এরপরে আমরা কি করলাম, এটা ইন্টিগ্রেশন করলাম, অর্থাৎ ইন্টিগ্রেশনের বাংলা যোগজীকরণ। আপনারা পাশে সাইড নোটটা দিয়ে দিবেন, এখানেও আপনারা পাশে সাইড নোট দিয়ে দিতে পারেন যে কি করে পক্ষান্তর করে, ঠিক আছে? তো এই পর্যন্ত হওয়ার পরে এখন আপনারা জানেন যে e⁻ax dx এর ইন্টিগ্রেশন হলো e⁻ax বাই a, আবার e⁻−by dy মানে হলো e⁻−by বাই -b। তো এই সাথে আবার এখানে সামনে আরেকটা মাইনাস আছে, তো এই জন্য মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, তাই না? এই জন্য কিন্তু এটা মাইনাসটা থাকলো না। তাহলে ওকে, আর একটা কি ইন্টিগ্রেশন করলে আমরা জানি একটা কনস্ট্যান্ট c টার্ম যুক্ত হয়, তো হলো এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার, তাই না? এরপরে আমরা কি করলাম, এই পর্যন্ত আমরা কিন্তু অ্যান্সার রাখতে পারি। আবার ইচ্ছা করলে আমরা এই যে ভগ্নাংশগুলো ভগ্নাংশ আকারে না রেখে আমরা একদম একটা লাইন বাই করে ফেলতে পারি। সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, এ বি দ্বারা গুণ করে ফেলতে হবে সবকিছুকে। তো এ বি দ্বারা গুণ করলে এখানে যদি এ বি দ্বারা গুণ করি, এ কাটা গেল, এখানে থাকবে b e⁻x। আবার এখানে এ বি দ্বারা গুণ করলে বি কাটা গেল, থাকলো হলো a⁻−by, আর এখানে থাকলো কি এ বি সি। তো এ বি সিটাকে পুরোটাকে আমরা বড় হাতের এই দ্বারা প্রকাশ করে এই যে পাশে এখানে আমরা লিখে দিলাম a = abc। এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ। আপনারা ইচ্ছা করলে এই পর্যন্ত অ্যান্সার শেষ করে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দ্বিতীয় নিয়মটা একটু দেখে নেই। দ্বিতীয় নিয়মে আমাদের বলা হয়েছে যে যদি অন্তরক সমীকরণটি f(x, g(y) dx যোগ f(y, g(x, dy) সমান 0 আকারে থাকে, তাহলে প্রদত্ত সমীকরণকে g(x, g(y) দ্বারা ভাগ করলেই সমীকরণটি এই আকারের হবে, ঠিক আছে? এই যে দেখুন ভাগ করা হলে f(x/g(x) dx যোগ f(y/g(y) dy = 0 আকারে হবে, অর্থাৎ একটা নরমাল ফর্মে চলে আসবে। তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। এরপরে দেখুন, তারপর সমাকলন করব, তাহলে সমীকরণটির সমাধান পাওয়া যাবে।
তাহলে দেখুন আমরা আরেকটা অঙ্ক দেখি, যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে e⁻x+1 y dy যোগ y+1 e⁻x dx। ঠিক আছে, এটা মাঝখানে ইকুয়াল চিহ্ন না, যোগ চিহ্ন না, ইকুয়াল চিহ্ন। তো ঠিক আছে, আমরা প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা কি করলাম দেখুন তো, y গুলোকে একপাশে আনলাম, x গুলোকে একপাশে আনলাম। y এখানে আছে কি y আর y+1, তাহলে এই y+1টা কি আছে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আসলে কি হবে, ভাগ অবস্থায় হবে, তাই না? তো এই যে দেখুন y/y+1, সাথে আছে কি dy dy। আবার এখানে আছে কি e⁻x, এই যে e⁻x, এই e⁻x+1টা এখানে গুণ আছে, এখানে নিচে চলে আসবে ভাগ অবস্থায়। এই যে e⁻x+1 ভাগ অবস্থায় আসলো, সাথে আছে dx dx। হলো, y গুলো একপাশে আনলাম, x গুলো একপাশে আনলাম। এখন কিন্তু আমরা কি করতে পারি, এই যে এই পার্টটাকে আমরা ভেঙে এইভাবে লিখছি, দেখুন 1 - 1/y+1 dy এইভাবে আমরা লিখছি। ঠিক আছে, কেন করলাম, কারণ আমরা এটা ইন্টিগ্রেশনের সুবিধার্থে এই জিনিসটা আমরা করলাম। আর এই পাশে যেটা আছে সেটা কিন্তু এরকমই থাকলো। ওকে, এখন আমরা কি করব, নরমালি ইন্টিগ্রেশন করে ফেলবো, বা যোগজীকরণ যেটাকে বলে করলাম। করার পরে দেখুন এটাকে কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে এরকম যদি থাকে, এটা মানে কি বলুন তো, এটা মানে এইটাকে একবার ইন্টিগ্রেশন, আবার এটাকে একবার ইন্টিগ্রেশন, আপনারা জানেন। তো এইটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ 1 হলে কি হবে বলুন তো, ইন্টিগ্রেশন অফ 1 মানে ইন্টিগ্রেশন অফ 1 dy মানে কি হবে, y হবে, তাই না? আপনারা তো জানেন। কারণ কি হচ্ছে বলুন তো, কারণ 1 এর সাথে এখানে y টু দি পাওয়ার কত আছে, 0 আছে, তাই না? y টু দি পাওয়ার 0 মানে হলো 1, এই জন্য কিন্তু এটা হচ্ছে। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ার উপরে কি হয় যেটা থাকে তার সাথে 1 যোগ হয়, আবার নিচে যে পাওয়ারটা সেটার সাথে আবার এরকম 1 যোগ হয়। তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে y আর নিচে 1 আর 0 তো 1, 1 তো আর লেখা লাগে না, y। তাহলে দেখছেন এই যে y চলে আসলো। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের যে ম্যাথমেটিক্স 2 এর যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা আছে সেটা দেখবেন, আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এরপরে দেখুন এই যে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা জানি যে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হয়। দেখুন y+1 এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা যদি মনে করেন যে এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে বলুন তো, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে, এই যে এখানে হলো y এর সাথে ডিফারেন্সিয়েশন করলে হয় কি 1 যোগ এইটার সাথে ডিফারেন্সিয়েশন করলে হলো কি হয়, কিছুই থাকে না, তার মানে 0, তার মানে হলো 1, এরকম থাকে, তাই না? এই যে দেখুন এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরেরটা পাওয়া যাচ্ছে। যদি এমন হয় যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা জানি সেটাকে পুরোটা ইন্টিগ্রেশন করলে এরকম হয়, লগ নিচের পার্টটাই হয়, লগ তারপরে এই হরটাই হয়, সেটা কিন্তু আমরা লিখলাম, তাই না? এটা সম্পর্কে আপনাদের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তারপরে দেখুন এই যে এখানে আমরা কি করছি, এটা কিন্তু এই যে সেম কাজ করা হয়েছে। দেখুন এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এটা হবে, তাই না? e⁻x এর ডিফারেন্সিয়েশন আপনারা জানেন e⁻x হয়, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো লাভ হবে না, 0 হয়ে যাবে, একদম কিছুই থাকবে না। তো এই যে দেখুন তার মানে e⁻x থাকবে, এই যে উপরে সেই e⁻x আছে, এই জন্য আমরা সেটাকে যদি হোল ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু লগ এই হরটা থাকবে, তাই না? ওকে, যোগ c, এটাই হলো নির্ণয় সমাধান। ওকে, তো এখন আমরা পরবর্তী প্রশ্নে আসি, যেখানে আমরা দেখতেছি যে x * y² - 1 dx y * x² - 1 dy সমান হলো 0, এটাকে সমাধান করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে সমীকরণটা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম দেখুন, আমরা কি করলাম, পক্ষান্তর করে ফেললাম। অর্থাৎ এই যে এখানে ছিল মাইনাস, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি প্লাস হয়ে যাবে। তো ঠিক আছে, পক্ষান্তর করার পরে আমরা সেম কাজটা করলাম, x গুলোকে একপাশে আনছি, y গুলোকে একপাশে আনছি। এই যে দেখুন এখানে ছিল x, এই যে এখানে ছিল x² - y, এটা কি অবস্থায় আছে, এটা আছে হলো গুণ অবস্থায়, তো এখানে ভাগ অবস্থায় হয়ে গেছে। আবার এখানে দেখুন আছে y, আবার y² - 1 এটা গুণ অবস্থায় আছে, নিচে ভাগ অবস্থায় হয়ে গেল। এখন আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করার সময় এখন ওই যে আপনাদের যেটা বলছিলাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হয়, দেখুন তো dx² - 1 dx এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলুন তো, আপনারা জানেন যে 2x হবে, তাই না? এটাকে ডিফারেন্সিয়েশন করলে, তো এই জন্য কেমন করে 2x হচ্ছে, এই যে পাওয়ার যেটা থাকে সেটা এখানে থাকে, আর এরপরে এখানে যে চলকটা থাকে সেটা থাকে, পাওয়ার 1 কমে যায়, এখানে পাওয়ার ছিল 2 - 1, তাহলে কি হচ্ছে 2x, তাই না? এটা হচ্ছে এই যে দেখুন এখন কথা হলো যে আমার এখানে তো আছে x, আমার এখানে তো 2x নাই, তাহলে আমরা এখন কি করব? দেখুন আমরা যদি এখানেও 2x লিখি, আবার এখানে যদি 2y লিখি, তাহলে দেখুন এই 2 কিন্তু দুই পাশে কাটাকাটি যায় কিন্তু সমান হয়ে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এটা 2x এটা 2y কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেলছি, লেখার পরে এখন যেহেতু এটা ডিফারেন্সিয়েশন করলে এটা ইন্টিগ্রেশন করা, এটা ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, তাহলে এটা হোল ইন্টিগ্রেশন করলে কি হবে, মানে লগ এইটা, আবার এই পাশে কি হচ্ছে লগ এইটা, তাই না? লগ এই যে হর যেটা সেটা যোগ, আমরা জানি কি যে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, সেটা হলো c, এজন্য এই যে লগ c যুক্ত হলো।
এখন তাহলে আপনারা কি দেখবেন যে আপনারা জানেন যে লগ এ প্লাস লগ বি, এটাকে আমরা লিখতে পারি কি লগ এ বি, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইটাকে লগ ওয়াই স্কোয়ার মাইনাস 1 যোগ লগ সি, মানে আমরা লিখতে পারি কি লগ সি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাই না? তাহলে এই পরবর্তী লাইনটা কি হচ্ছে, এখানে যেটা আছে লগ এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে কি হচ্ছে লগ সি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এরপরে উভয় পাশ থেকে আমরা লগ বাদ দিলাম, তারপরে কিন্তু এই লাইনটা আসছে। তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে থাকলো সি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা তৃতীয় নিয়মটা দেখি। তৃতীয় নিয়মে আমাদের বলা হয়েছে যে যদি সমীকরণটি এম ডিওয়াই ডিএক্স প্লাস এন ডিএক্স ডিওয়াই ইকুয়াল 0 এই আকারের হয়, অর্থাৎ সমীকরণটি তাহলে কি করতে হবে, এই যে এম ওয়াই ইন্টু এম অফ ওয়াই ইন্টু এন অফ এক্স, এটা এম ওয়াই না এম অফ ওয়াই বলতে হবে, এটা এম অফ ওয়াই ইন্টু এন অফ এক্স দ্বারা ভাগ করলে তাহলে এটা এই আকারের হবে। এই আকারের হওয়ার পরে এটা কিন্তু সাধারণ আকার, এরপরে আমরা যদি এটা সমাকলন করি তাহলে এটা আমরা সমাধানটা পাবো। তাহলে দেখি আমরা সমাধান একটা দেখি, y dx মাইনাস এক্স ডিওয়াই সমান 0। তো প্রথমে আমরা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই যে পক্ষান্তর করে ফেললাম, একই রকম অঙ্ক সবগুলো কিন্তু একই টাইপের। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ক্যালকুলাস আপনাদের কাছে খুব সোজা মনে হবে। তো ওকে দেখলেন এবং আবার বলতেছি যে ম্যাথের ক্ষেত্রে হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি কি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ম্যাথে ভালো করতে পারবেন। অন্যান্য সাবজেক্টের মতো অন্যান্য যেমন বাংলা ইংলিশ কিছু সাবজেক্ট থাকে যেগুলোতে আপনার প্র্যাকটিস বেশি না করলেও আপনারা ভালো করতে পারবেন, বাট ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই ভালো করতে পারবেন না। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে এখন আমরা দেখি যে এই যে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পরে এখন আমরা নর্মালি যেটা জানি যে এক পাশে আনতে হয় এক্স গুলোকে, এই যে এই এক্সটা আছে উপরে এটাকে নিচে নিয়ে আসলাম, মানে ভাগ অবস্থায় করে আসলাম, তাহলে ডিএক্স বাই এক্স। আবার ডিওয়াই আছে, এই ওয়াইটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে ডিওয়াই বাই ওয়াই, তাই না? আবার এটাকে ইচ্ছে করলে এইভাবে আপনারা বলতে পারেন যে এক্স ওয়াই দ্বারা আমরা উভয় পাশে ভাগ করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পক্ষান্তরও করতে পারেন, আবার ইচ্ছে করলে এক্স ওয়াই দ্বারা ভাগ, একই জিনিস কিন্তু জিনিসটা এক্স ওয়াই দ্বারা ভাগ করলেও এই যে ওয়াই আর নিচের ওয়াইটা কাটা গেল, নিচে একটা এক্স থাকলো, তাই না? খুব সিম্পল কিন্তু। ওকে, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে 1/x, এই যে 1/x dx সমান আপনারা জানেন যে log x, এই যে দেখুন এটা কিন্তু 1/x dx সমান হলো log x, আবার এটা 1/y dy সমান হলো log y, সাথে অবশ্যই একটা কনস্ট্যান্ট যুক্ত হবে, তো এই জন্য log c। এরপরে এই যে আপনাদের যেটা বলছিলাম যে log a প্লাস log b সমান কি log ab, তাহলে log y প্লাস log c সমান হবে কি log yc, তাই না? তাহলে কিন্তু আমার অঙ্কটা এরপরে এই log আর log কাটা গেল, থাকলো হলো x = cy, এটাই হলো নির্ণয় সমাধান। নেক্সট আমরা চতুর্থ নিয়মটা দেখি। সেখানে বলা হয়েছে যে সমীকরণটি যদি f প্রাইম অফ x g অফ y dx যোগ f অফ x g প্রাইম y dy সমান 0 আকারের হয়, তাহলে উভয় পক্ষকে f অফ x dy দ্বারা ভাগ করলে সমীকরণটি এই আকারে হবে। তারপরে সেটাকে আমরা সমাকলন করে ফেলবো, কারণ এটা নরমাল আকার, তাই না? ওকে, তাহলে এখন আমরা দেখি dy by dx সমান, বা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, ddx of y সমান হলো x into 1 plus y whole square divided by y into 1 plus x square। এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন, মানে একটু বড় প্রশ্ন, এবং রচনামূলক প্রশ্নে কিন্তু সবচেয়ে বেশি মার্কস থাকে, সো অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল করবেন। তো ঠিক আছে, সমাধান আমরা শুরু করি। সমাধান শুরু করে প্রথমে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে অর্থাৎ আর গুণন করে ফেললাম, যেটা আমরা পাশে আপনারা লিখে দিতে পারেন আর গুণন বা বজ্র গুণন করে পাই। তারপরে আমরা কি করলাম, y গুলোকে এক পাশে আনলাম, এই যে y এক পাশে আনলাম, তাহলে এই যে এটা কি হচ্ছে, এখানে নিচে ভাগ হয়ে যাচ্ছে, আবার x গুলো এটাই নিচে এই পাশে আসলো, এই যে ভাগ হয়ে গেল। বা আপনারা এটাকে আরো বিভিন্ন ভাবে বলতে পারেন, আপনারা বলতে পারেন যে এটাকে কি করলাম 1 plus x square into 1 plus y square দ্বারা ভাগ করে পাই, সেটাও কিন্তু বলতে পারেন আপনারা। এখানে পাশে আপনারা জিনিসটা লিখে দিবেন, ঠিক আছে, পক্ষান্তর করে, অথবা 1 plus x square into 1 plus y square দ্বারা ভাগ করে পাই, লিখলেন। লেখার পরে এরপরে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন আগের মতোই, এই যে দেখুন 1 plus y square কে এই যে যদি ডিফারেন্সিয়েশন করেন y এর সাপেক্ষে 1 plus y square কে, তাহলে আপনারা জানেন যে কি হবে 2y পাবেন আপনারা, তাই না? 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো অ্যাকচুয়ালি কিছুই পাবেন না, আর এটা হলো 2y হবে, এই যে 2y। তো ঠিক আছে, এই জন্য দেখুন আমরা কিন্তু উভয় পাশে 2 নিয়ে আসলাম, 2 কিন্তু উভয় পাশে আমরা আনতে পারতেছি, কারণ এই 2 কাটা যায় কিন্তু জিনিসটা একই রকমই থাকবে, সো সমস্যা নাই। তার মানে আমাদের এটা মানে এটা সমীকরণের উভয় পাশে সমান সমান, এটা কিন্তু আমরা মানছি। ওকে, এরপরে তাহলে আমরা জানি যে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা কি লিখবো, log ইনটু এই নিচেরটা, log ইনটু নিচেরটা, আবার log ইনটু এই নিচেরটা, তাই না? y যে এখানে নিচে কি আছে 1 plus y square, এই
জন্য লগ ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি আছে, লগ আসলে ইন্টু না, এটাকে বলে না, এটাকে বলে লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানে দেখুন 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে বলবো লগ 1 প্লাস এক্স স্কোয়ার। আর যেহেতু এটা ইন্টিগ্রেশন, তার মানে আমাদের সাথে একটা কনস্ট্যান্ট লগ সি যুক্ত হবে। তারপরে আমরা জানি যে এই দুইটা কি করতে হয়, লগ এ প্লাস লগ বি মানে হলো লগ এ বি। তাহলে কিন্তু এই যে সেই কাজটা এখানে করা হয়েছে, আর এখানে কিন্তু যা আছে তাই থাকলো। এই যে দেখুন এটার সাথে এটা গুণ হয়েছে, তাই না? ওকে, এরপরে লগ আর লগ কাটা গেল, থাকলো যেটা এই যে এটাই কিন্তু আমাদের নির্ণয় সাধারণ সমাধানটা। সেটা সাধারণ সমাধান লাগবে না, জাস্ট নির্ণয় সমাধান করলেই হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, x প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই। তো প্রথমে আমরা সমাধান যেটা করতে বলছে সেটা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই যে x প্লাস ওয়াই এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করে দিলাম। বা এটাকে আপনারা আরো বলতে পারেন x প্লাস ওয়াই দ্বারা ভাগ করে পাই, সেটাও লিখতে পারেন। পাশে এখানে আপনারা অবশ্যই সাইড নোট দিয়ে দিবেন। তো এই পর্যন্ত হওয়ার পরে আমরা এখন সমাকলন করে দিব। সমাকলন করলে আপনারা জানেন যে এই যে dx এর সমাকলন করলে বা ইন্টিগ্রেশন করলে আপনারা x পাবেন, dy এর করলে কিন্তু আপনারা y পাবেন। আর x প্লাস ওয়াই এই ইন্টু এটা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা log x প্লাস ওয়াই পেয়ে যাবেন, তাই না? আর সাথে কিন্তু আপনার একটা কনস্ট্যান্ট c অবশ্যই থাকবে। তো এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করতে পারি, যে এই যে একটু পক্ষান্তর করে নিলাম, অর্থাৎ এই যে log x প্লাস ওয়াই এটাকে আমরা এক পাশে রাখলাম, আর এই মাইনাস সিটাকে আমরা ওই পাশে নিয়ে আসে প্লাস সি করে ফেললাম, তাই না? ওকে, এই পর্যন্ত হওয়ার পরে আমরা কি করতে পারি, এটা কিন্তু আমাদের অ্যান্সার শেষ। ওকে, নেক্সট আমরা দেখি পঞ্চম নিয়মটা। পঞ্চম নিয়ম এটি কিন্তু আমাদের লাস্ট নিয়ম। নিয়মটা হলো যে অন্তরক সমীকরণটি যদি এরকম dx অফ y সমান f অফ x প্লাস by প্লাস c হয়, তাহলে অথবা যেটা f অফ x প্লাস by প্লাস c dx প্লাস g অফ x প্লাস by প্লাস c dy সমান 0 যদি আকারে থাকে, তাহলে সেটাকে b ইকুয়াল x প্লাস by প্লাস c ধরে dx অফ b সমান a প্লাস b ইন্টু dy বাই dx আকারে সমীকরণ হতে dx অফ dy অপসারণ করলে তাহলে সমীকরণটি এই আকারের হবে। ওকে, তাহলে এরপর এটাকে সমাকলন করতে হবে। তো আপনাদের কিন্তু নিয়মগুলো এইভাবে জাস্ট ধরে বেঁধে মুখস্থ করার বা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট হলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে একসময় আপনি পারফেক্ট হয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? তার মানে আপনারা প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের এই যে নিয়ম, রুলস, কানুন এসব কিছু লাগবে না, কারণ আপনারা তখন অলরেডি জিনিসটা আপনাদের মাথায় চলে আসবে। ওকে, ওই নিয়মগুলো কিন্তু আপনাদের পরীক্ষায়ও আসবে না, যে এই নিয়মটা লেখো বা এইটা করো বা এইভাবে করো, এইভাবে কিন্তু আপনাদের আসবে না। ঠিক আছে, সো ওইটা আপনার জাস্ট মাথায় রাখতে হবে যে আমাকে এইভাবে করলে এইভাবে আমার জিনিসটা করতে হবে, তাই না? যেমন ধরুন যে আপনারা কি রুবিক্স কিউব সম্পর্কে জানেন না? রুবিক্স কিউব, যেখানে এরকম একটা কিউব থাকে, তিনটা করে এরকম থাকে, এটাকে কি করতে হয়, মিলিয়ে ফেলতে হয়, তাই না? কালার মিলাইতে হয়। তো এখন একটা লোক সে প্রথম যখন রুবিক্স কিউব মিলাতে হয়, তখন তাকে কি করতে হয়, অনেক রকম নিয়ম কানুন দেখতে হয়। বিভিন্ন ধরুন যে কাগজপত্রে বিভিন্ন নিয়ম কানুন থাকে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, সেই নিয়ম কানুনগুলো দেখে তাকে মিলানোর চেষ্টা করতে হয়। তো অনেকবার এরকম চেষ্টা করতে করতে একসময় কিন্তু তার স্পিডও বাড়ে, আবার সেই সঙ্গে তার পরবর্তীতে কিন্তু তার নিয়ম লাগে না, সে কিন্তু পরবর্তীতে তার হাতে অটোমেটিক চলে আসে, সে কিন্তু হাত দিয়ে জাস্ট করে ফেলতে পারে খুব দ্রুত। তো এটাই বলতেছি যে এক সময় আপনি প্রথম আপনার নিয়মটা একটু জানা লাগবে, বাট তারপরে আপনার যখন প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার নিয়মও জানা লাগবে না, আপনার কিন্তু হাতে অটোমেটিক জিনিসটা চলে আসবে যে আমাকে এই অঙ্কটা কিভাবে করতে হবে। আপনাকে যদি পরীক্ষায় ভালো করতে হয় তাহলে আপনাকে ওই লেভেলে যাইতে হবে, তাহলে আপনি কিন্তু ভালো করতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন দেখি পরবর্তী প্রশ্নে, যেটা আমরা দেখতেছি √1 - x² ইন্টু ddx অফ y প্লাস y 1 প্লাস y স্কোয়ার সমান 0। তো প্রথমে আমরা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, লেখার পরে আমরা এই যে এখানে দেখুন কি করলাম, এই dx দ্বারা কিন্তু গুণ করে ফেলছি আমরা, তাই না? dx দ্বারা যদি গুণ করি, এখানেও যদি dx দ্বারা গুণ করি, তাহলে এই যে এটা কাটা যাচ্ছে, থাকলো হলো এটা, আর এখানে কিন্তু এই যে এটা থাকলো, তাই না? এটা আপনারা পাশে লিখে দিবেন যে dx দ্বারা উভয় পক্ষকে গুণ করি। শুধু এই পাশে গুণ করলে কিন্তু হবে না, এই পাশে গুণ করতে হবে। তো এই পাশে গুণ করলে কিন্তু 0-এর সাথে যা গুণ করেন না কেন তাই থাকবে, 0ই থাকবে আর কি। তো এই জন্য কিন্তু আর করা লাগলো না। তো এখানে আপনারা অবশ্যই পাশে লিখে দিবেন সাইড নোটটা, যে উভয় পক্ষকে dx দ্বারা গুণ করে পাই। ওকে, তো এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করব, দেখুন আমরা হলো x গুলো একপাশে এবং y গুলো একপাশে, সেটা কিভাবে করলাম, আমরা করেছি হলো √1 - x² ইন্টু 1 প্লাস y²। এই যে এইটা দিয়ে আমরা কিন্তু উভয় পাশে ভাগ করে দিয়েছি, বা এটাকে আপনারা উভয় পাশে আমরা ভাগ করে দিয়েছি, এটা আপনার পাশে স্লাইড নোটে দিয়ে দিবেন যে √1 - x² ইন্টু 1 প্লাস y² দ্বারা ভাগ করে পাই, তাই না? উভয় পাশে ভাগ করে পাই। আপনারা ভাগ করে দেখবেন যে জিনিসটা কিন্তু ফাইনালি এরকম চলে আসে। তো এরকম হওয়ার পরে এখন আমরা কি করলাম, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, উভয় পাশে ইন্টিগ্রেশন করলে এই যে দেখুন, ইন্টিগ্রেশন অফ dx বাই √1 - x² সমান হলো, আমরা জানি কি sin ইনভার্স x, তাই না? এটা কিন্তু একটা
ইকুয়েশন মানে কি বলে একটা ফর্মুলা, এটা কিন্তু আপনারা ওই যে একদম শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে ম্যাথমেটিক্স 2 এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, সেখানে আপনারা এটা পড়ে এসেছেন। আবার দেখুন যে ইন্টিগ্রেশন অফ dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার, মানে এটা y এর জায়গায় আমি x বলতে পারি 1 প্লাস x স্কয়ার সমান হলো কি tan ইনভার্স x, তাই না? tan ইনভার্স x। দেখছেন দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা, এখানে রুট ওভার আছে কিন্তু এখানে রুট ওভার নাই, এখানে মাইনাস আছে এখানে মাইনাস নাই, প্লাস আছে। তো এই যে ডিফারেন্সগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো আমাদের কিন্তু ম্যাথ এখানেই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমরা দেখি x ইন্টু y স্কোয়ার প্লাস 1 ইন্টু dx প্লাস y ইন্টু y স্কোয়ার প্লাস 1 dy সমান হলো 0। তো আমরা প্রথমে লিখলাম, লেখার পরে আমরা উভয় পক্ষকে x স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস y স্কোয়ার দ্বারা ভাগ করে জিনিসটা কিন্তু এই যে কাটাকাটি হয়ে দেখুন যে কি হবে, এই যে এরকম চলে আসলো, তাই না? আপনারা ভাগ করে দেখবেন যে জিনিসটা কিন্তু এরকম আসে, তাই না? এই যে দেখুন যে x স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করছি, 1 প্লাস y স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা কিন্তু কাটাকাটি চলে যায় 1 প্লাস y স্কোয়ারের সাথে, এখানে কিন্তু এটা কাটাকাটি যায়, নিচে যেটা আছে সেটা থাকলো, তাই না? ওকে, এটা যদি আপনাদের এরপর অসুবিধা হয় তাহলে আপনারা একটা লাইন এক্সট্রা করে ফেলতে পারেন, নিচে এটা যারা ভাগ করে দিলেন দুই পাশেই, এই পাশেও করলেন, ভাগ করে দিয়ে এটা করতে পারেন, 0 কে যেটা দিয়ে ভাগ করেন না কেন 0ই থাকবে। তো ওকে, এই পর্যন্ত হওয়ার পরে তারপরে আমরা উভয় পাশে 2 নিয়ে আসলাম একটা, তাই না? 2 নিয়ে আসলাম কারণ আমরা জানি যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা পাওয়া যাবে, তাই না? এই যে ডিফারেন্সিয়েশন যদি আপনারা এটাকে করেন, এই যে x স্কয়ার প্লাস 1 ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x পাবেন। এই জন্য আমরা কিন্তু এখানে 2 নিয়ে আসছি। তো এখানে 2 নিয়ে আসলাম, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি 2 গুণ করে কোনো লাভ নেই, এর জন্য কিন্তু আমরা এই পাশে লিখলাম না। তো এখন আমরা যদি এরকম হয় তখন আমরা কি লিখতে পারি বলুন তো, log ইনটু এই যে হর যেটা সেটা, এই যে log হর যেটা সেটা, log হর যেটা সেটা, এই যে হর এটা কি y স্কয়ার প্লাস 1, এই জন্য y স্কয়ার প্লাস 1। আবার এই পাশে কিন্তু log আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে কি হয় একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, এই জন্য এই যে log c হয়ে গেল। হওয়ার পরে তারপরে আমরা দেখুন এই যে এখানে log a প্লাস log b, আমরা জানি যে log a প্লাস log b সমান হলো log ab। তো এখানে কিন্তু এই যে দেখুন log a যোগ log b সমান log ab, সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এখানে a হলো এটা আর এটা হলো b, এভাবে চিন্তা করে দেখবেন। তো আচ্ছা, এরপর আমরা কি করব, log গুলো বাদ দিয়ে দিব, তাহলে থাকবে x স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1 সমান হলো c। ওকে, এখন আপনাদের জন্য একটা বিশেষ নিয়ম, সেটা হলো যে i যেটাকে বলা হয় ইনভার্স ফাংশন, l মানে লগারিদমিক ফাংশন অর্থাৎ log x log y, a অর্থাৎ অ্যারিথমেটিক ফাংশন 1 to x by ab, t অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশন sin x cos x, e অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e যেগুলোতে থাকে, এইটা যদি এরকম আকারে থাকে ইন্টিগ্রেশন অফ uv dx আকারে যদি থাকে এবং u এবং v হবে, তাহলে আইলেট, এটাকে বলা হয় কি ILATE, আইলেট। মানে এইভাবে যদি মানে একটা অঙ্কের মধ্যে আপনার যদি মনে করেন লগারিদমিক, ইনভার্স, অ্যারিথমেটিক এরকম বিভিন্ন টাইপের থাকে, তাহলে আপনি কিন্তু জাস্ট যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করলে হবে না, আপনাকে কি করতে হবে, এই সিরিয়াল বাই মানে প্রথমে আপনাকে ইনভার্স ফাংশনে কাজ করতে হবে, তারপরে লগারিদমিক, তারপরে অ্যারিথমেটিক, তারপর ট্রাইগোনোমেট্রিক এবং ফাইনালি এক্সপোনেনশিয়াল, এইভাবে আপনাকে সিরিয়াল বাই যেতে হবে। এই জন্য এই সূত্রটা আইলেট সূত্র বলা হয় এটাকে, এবং এটা একটা বিশেষ নিয়ম। এই ফ্রেমে বসে দেখতে হবে যেটা আগে আছে সেটাকে ইউ এবং পরেরটাকে ভি ধরে তারপরে সমাকলন করতে হবে, ঠিক আছে? এই সিরিয়াল বাই আপনাকে যাইতে হবে, তাই না? ইউ কোনটাকে ধরবেন, যেটা আগে আছে সেটা ইউ, আর ভি ধরবেন হলো যেটা পরে আছে সেটা। মানে মনে করেন যে আপনার একটা ইনভার্স ফাংশন আছে আর একটা অ্যারিথমেটিক ফাংশন আছে, এক্ষেত্রে ইউ ধরবেন কোনটাকে, এটাকে, আর ভি ধরবেন কোনটাকে, এটাকে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে দেখতেছি, x প্লাস 1 dy মাইনাস y মাইনাস 1 dx সমান 0 হলে সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে পক্ষান্তর করে পক্ষান্তর করে নিয়ে আসলাম, পক্ষান্তর করে যে এটা মাইনাস ছিল এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। এরপর আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসলাম, y গুলোকে এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এটাকে কি করলাম, ইন্টিগ্রেশন করলে কিন্তু log x প্লাস 1 সমান log y মাইনাস 1 প্লাস log c, মানে এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন হলো পরবর্তী লাইনে। আপনারা চাইলে একটা লাইন দুইটা লাইন বেশি করে ফেলতে পারেন। তারপরে এই যে এই পার্টটা কি হচ্ছে, log a প্লাস log b মানে log ap, তারপরে এই যে সেটা এইভাবে, এটা এইভাবেও করতে পারেন, আবার ইচ্ছা করলে এটা কিভাবে করতে পারেন, এটা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসতে পারেন। তাহলে এই যে এরকম থাকলো log x প্লাস 1 মাইনাস log y মাইনাস 1। তারপরে দেখুন log a প্লাস b তো log ab, কিন্তু log a মাইনাস log b সমান কত, log a মাইনাস log b মানে হলো log a বাই b, তাই না? এই যে দেখুন এইটা বাই এইটা, এটা বাই এটা, যেহেতু মাইনাস আছে। আর যদি প্লাস হতো, যদি এই দুইটা দিয়ে যদি প্লাস করতেন তাহলে কত হতো, log y মাইনাস 1 ইন্টু c, যদি এটা এইভাবে করতেন log x প্লাস 1। তো এটাও রাইট আবার এটাও রাইট, দুইটাই কিন্তু অ্যান্সার রাইট। তারপরে আপনি যে log দুই পাশ থেকে কাটা দিলে তাহলে কি আসতেছে, x প্লাস 1 সমান হলো, এই যে যদি আমরা এটা করতাম y মাইনাস 1 ইন্টু c, তাই না? তার মানে এটাকে এই পাশে নিয়ে আসলে x প্লাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 1 সমান হলো c। দেখছেন অ্যান্সার কিন্তু সেম আসতেছে, তাই না? ওকে, পরবর্তীতে আমরা দেখি যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতেছি, x রুট 1 মাইনাস
ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই সমান হলো 0। ঠিক আছে, আমরা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, সিম্পল এক্স গুলোকে এক পাশে আনলাম, ওয়াই গুলোকে এক পাশে আনলাম, আনার পরে তারপরে আমরা হলো কি করলাম, এই যে এই ভিতরটাকে এই পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে আমরা জানি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে আমরা জানি, সেই হিসেবে আমরা এই জন্য আমরা এই 2টাকে -2টাকে আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই যে দেখুন এখানে পাশে কিন্তু এক্সপ্লানেশন করা রয়েছে, তাই না, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা পি ধরি তাহলে -2x dx সমান হলো ডিপি হবে, মানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ডিফারেন্সিয়েশন করলে আপনারা জানেন যে এটা -2x হবে আর dx হবে, আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে ডিপি হয়ে যাবে, তাই না, ডিফারেন্সিয়েশন করা হয়েছে আর কি। তারপরে এই যে এখানে সেম কাজটা এখানেও এটাও করা হয়েছে। এইটা করার পরে এখন আমরা এই যে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে এখানে আমরা মানটা এইভাবে বসিয়ে দিয়েছি। দেখুন এই যে এটার ভ্যালু আমরা কত ধরছি, পি, এই যে দেখুন পি, এটার ভ্যালু আমরা ধরছি কিউ, এই যে দেখুন কিউ, তাই না, ওকে। তারপরে আমরা কি করলাম, আমরা হলো এখানে সাথে একটা করে 2 নিয়ে আসলাম, তাই না, 2 নিয়ে আসলাম কারণ হলো আমাদের জন্য কাজটা সহজ হয়। এরপরে দেখুন সেটাকে আমরা এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা চলে আসে, তাই না, কারণ আমরা জানি এখানে পি এর উপরে এখানে পাওয়ার কত আছে, -1/2, তাই না, তাহলে ইন্টিগ্রেশন করা মানে হলো +1 ডিভাইডেড বাই -1/2 যোগ 1, তাহলে উপরে কত হচ্ছে পি টু দি পাওয়ার হাফ আর নিচে কত হচ্ছে হাফ, তাই না। তাহলে কি হচ্ছে, এই যে পি টু দি পাওয়ার হাফ, এই জন্য রুট পি আর হাফ, তো সাথে এই যে নিচে একটা 2 আছে, তাই না, নিচে একটা 2 আছে, এই 2 কাটা যায়, এখানে থাকলো 1, এই জন্য কিন্তু এরকম চলে আসছে, তাই না, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের নির্ণয় সমাধান পেয়ে গেলাম আমরা। ফাইনালি আমরা এই দেখুন পি এবং কিউ এর ভ্যালু আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আবার আমরা বসালেই আমরা নির্ণয় সমাধানটা পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে এখন এতক্ষণ আপনাদের অনেকগুলো ম্যাথ করানো হলো, এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া হয়েছে। দেখুন সমীকরণের ক্রম, মাত্রা বা সমাধান বের করতে হয়েছে, বিভিন্ন কিছু বের করতে হয়েছে, এগুলো কিন্তু আপনারা বাসায় বসে বসে নিজেরা করবেন। তো এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেগমেন্ট শেষ, এখন আমরা রচনামূলক সেগমেন্টে চলে আসি। রচনামূলক সেগমেন্টের প্রথমে আমরা এর মধ্যেও কিন্তু অলরেডি কয়েকটা রচনামূলক প্রশ্ন তো দেখে আসছি আমরা, কিন্তু যেহেতু এখানে আমরা ঠিক সংক্ষিপ্ত রচনামূলক কিভাবে সিরিয়াল বাই না করে আমরা এখানে চেষ্টা করেছি যে নিয়ম অনুসারে সেগমেন্ট জিনিসটাকে আনার। এই জন্য কিন্তু জিনিসটা একটু হতে পারে যে কম বেশি উল্টোপাল্টা হয়ে গেছে, বাট জিনিসটা কেন করা হয়েছে, কারণ হলো আপনাদের নিয়ম অনুসারে, যেমন এই যে আমরা 5টা নিয়ম এখানে দিয়েছি, নিয়ম অনুসারে যেন পরে, এই জন্য আমরা এইভাবে সাজানোর চেষ্টা করেছি, ওকে। তো আমরা এখন দেখতেছি যে dx of y সমান y স্কয়ার প্লাস y প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। তো আমরা প্রথমে লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাই না, মানে y গুলোকে এক পাশে x গুলোকে এক পাশে নিয়ে আসার পরে এই যে দেখুন এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে হলো এটাকে আমরা y স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার লিখছি না, a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার ফর্মুলায় ফেলছি। এখন সমস্যা হলো যে এখানে আমাদের কিন্তু এটা আছে হলো y, আমরা যে টুয়াইস a, এটা কিন্তু এই যে সমান সমান হয়ে গেছে, তাই না। তা এখন এটা যদি হয় তাহলে এখানে b কত, হাফ হলে সেটা স্কয়ার করলে কত হয় 1/4। তো 1/4 এখানে আমরা এক্সট্রা লিখেছি, এই জন্য দেখুন এই যে -1/4 আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি আবার, তাই না, এক্সট্রা লিখলে সেটা আবার বাদ দেওয়া লাগবে। সিমিলারলি এখানে 1/4 এক্সট্রা লিখেছি, এই জন্য বাদ দেওয়া হয়েছে। এরপরে দেখুন এই পুরাটা মিলে ফর্মুলা পড়তেছে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়লো, আর এটা কিন্তু যোগ বিয়োগ করে যেটা হয় সেটা লিখলাম। এই যে ফর্মুলা পড়লো a প্লাস b হোল স্কয়ার, যোগ বিয়োগ করে যেটা হয় সেটা লিখলাম। লেখার পরে তারপরে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, তাই না, ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে তারপরে আমরা কি দেখতেছি, এই যে দেখুন 3/4 কে আমরা √3/2 লিখতে পারি, তাই না, √3/2 হোল স্কয়ার মানে কত, √3 ইন্টু √3/2 ইন্টু 2, তাহলে নিচে আসতেছে 2 দুগুণে 4 আর উপরে আসতেছে হলো 3, তাই না, এই যে 3/4, তাই না, ঠিক আছে। এই যে তাহলে এখন হলো এই পর্যন্ত হওয়ার পরে এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এই যে দেখুন 1/a ইন্টু tan ইনভার্স x/a, তাই না, এটা কিন্তু ফর্মুলা, তাই না, এটা হচ্ছে এই যে এটার ফর্মুলা যদি এরকম অবস্থায় থাকে dy/a স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না, এই যে dy/a স্কয়ার প্লাস x স্কয়ার এরকম যদি থাকে তাহলে কিন্তু এই ফর্মুলা হয়, আপনারা জানেন। তো এই ফর্মুলা অনুসারে এখানে আমরা বসাইছি, বসানোর পরে এই যে দেখুন tan a tan b এটাকে আনছি, আর হচ্ছে এই যে দেখুন এই যে এখানে কি করা হয়েছে, এটা উল্টা করে ফেলা হয়েছে 2/3, এখানেও 2/3 কাটাকাটি চলে গেছে, তারপরে ফাইনালি এই পর্যন্ত আসলো এবং এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। এরপর tan a tan ইনভার্স a tan ইনভার্স b মানে কি, তো আমরা জানি tan ইনভার্স a b ডিভাইডেড বাই 1 + ab, তাই না, আমরা ফর্মুলা ট্রিগোনোমেট্রির ফর্মুলা এখানে চলে আসছে, tan ইনভার্স a tan ইনভার্স b সমান হলো tan ইনভার্স a b ডিভাইডেড বাই 1 + ab। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, করার পরে আমরা ফাইনালি এই যে দেখুন tan কাটা গেল উভয় পাশে, কাটা যাওয়ার পরে তারপরে এই যে এখানে আমরা হলো পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পরে ফাইনালি আমাদের কিন্তু এটা চলে আসলো, ঠিক আছে, ওকে।
তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ডি ডি এক্স অফ ওয়াই সমান হলো এ স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে ধরে নিলাম x প্লাস ওয়াই সমান হলো জেড, অর্থাৎ যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে dx এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে dx বাই কি বলে x বাই dx, তাহলে সেটা কি হবে 1 হবে, তাই না? এই যে 1 dx বাই dx আর কি, সেটা মানে হচ্ছে যে কাটাকাটি যে 1 হচ্ছে, বা dx অফ x সেটা কিন্তু 1ই হয়, এই জন্য 1 হলো। এরপরে এটাও কিন্তু dy বাই dx হলো, dz বাই dx হলো, তাই না? তার মানে সেখান থেকে আমরা বলতে পারি dy বাই dx সমান হলো dz বাই dx মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা আসার পরে x প্লাস ওয়াই সমান হলো জেড, এই যে দেখুন আমরা ধরছিলাম x প্লাস ওয়াই সমান জেড, এই জন্য জেড হলো হোল স্কোয়ার, এর জন্য হোল স্কোয়ার dy বাই dx সমান হলো এই যে আমরা কিন্তু বের করে নিচ্ছি এটা এখানে বসালাম। ঠিক আছে, বসানোর পরে তারপরে আমরা কি করলাম, এই যে স্কোয়ারটাকে এই নিচে পক্ষান্তর করে ফেললাম। পক্ষান্তর করার পরে আমরা কি করলাম, এই যে এখানে 1টাকে ওই পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে এই দুইটা কি করলাম, যোগ করে ফেললাম, তাই না? জেড স্কোয়ার এখানে কি হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো। হওয়ার পরে তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা এটাকে উল্টো করে ফেললাম। এখানে dz বাই dx সমান ছিল হলো a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তাহলে dx বাই dz এর ক্ষেত্রে কি হবে, জেড স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে জাস্ট লবটাকে হরটাকে লব করে ফেলা হয়েছে, তাই না? ওকে, তারপরে কি করা হলো, তারপরে হলো এই যে এইটাকে ডিজেডটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, বজ্রগুণন করে এই যে নিয়ে আসা হয়েছে, তাই না? জেড স্কোয়ার ডিজেড করা হয়েছে। হওয়ার পরে এরপর আমরা কি করলাম, সেটাকে আমরা একটু ভাঙিয়ে লিখলাম, ভাঙিয়ে লিখলে এইভাবে লেখা যায়। লেখার পরে এরপর আমরা কি করছি, এখানে ইন্টিগ্রেশন করে ফেলছি, তাই না? ওকে, ইন্টিগ্রেশন করলাম, এই যে ইন্টিগ্রেশন করলে তাহলে এটা হলো 1 হচ্ছে এখানে। এরপরে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পরে a স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসছি, আর এই যে ইন্টিগ্রেশন করা হলো। আপনারা জানেন যে dz কে ইন্টিগ্রেশন করলে z হয়, আর এই যে dz বাই a স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে 1 বাই a ইন্টু tan ইনভার্স z বাই a, এটা ইন্টিগ্রেশন ফর্মুলা আপনারা জানেন। তো এই জন্য ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আপনাদের যদি বুঝতে অসুবিধা থাকে, ম্যাথমেটিক্স 2 কোর্সের মধ্যে আপনারা ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আপনারা আবার দেখে নেবেন, ওখানে কিন্তু সূত্রগুলো খুব সুন্দর মতো বোঝানো দেওয়া হয়েছে। তো ঠিক আছে, এই পাশেও কিন্তু dx কে ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস c, তারপরে আমরা কি করলাম, এই যে এক পাশে নিয়ে আসলাম সবগুলো, এই যে x প্লাস c তো এক পাশে থাকলো, আর এই যে এখানে দেখুন z সমান হলো আমরা x প্লাস y আমরা ধরে নিয়েছিলাম আগে, সেটা এখন এখানে আমরা বসিয়ে ফেললাম। বসানোর পরে আমরা এই যে x কাটা গেল, থাকলো y মাইনাস a tan ইনভার্স x প্লাস y সমান প্লাস c, এটাই হলো নির্ণয় সমাধান। ওকে, এটা প্লাস সি আচ্ছা হ্যাঁ, এই যে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছি আমরা, এর জন্য এটা প্লাস হয়ে গেছে, তাই না? ওকে ওকে, এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া হলো, রচনামূলক প্রশ্ন উত্তর দেওয়ার পরে এখন আপনাদের জন্য ফাইনালি কিছু সাজেশন দেওয়া হচ্ছে, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই অতি গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের জন্য পরীক্ষার আগে আপনাদের প্র্যাকটিসটাকে মানে আপনাদের প্রিপারেশনটাকে আরো স্মুথ করে দেওয়ার জন্য। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা কিছু প্রশ্ন এখানে দেখতেছি, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই এখন আপনারা সলভ করে ফেলতে পারবেন, বিকজ আপনারা যদি আমাদের সাথে এতক্ষণ ধরে থাকেন তাহলে আপনাদের মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে একটা গ্রোস একটা আইডিয়া আপনাদের মাথায় চলে আসছে। সেই আইডিয়াটি নিয়ে আপনারা আমাদের অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন উত্তরগুলো বাসায় সলভ করবেন অবশ্যই, বিকজ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন সামনে আসার সম্ভাবনাও রয়েছে। তো সব প্রশ্ন দেখার পরে আপনাদের যদি এরপরে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের কিউএ সেকশন যাবেন, আমাদের ম্যাথমেটিক্স 2 এর মেইন কোর্সের ভিডিওগুলো দেখবেন, যেখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ভিডিওগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। সবশেষে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আর আমাদের এডুসিটির সাথেই থাকবেন। আপনাদের পরবর্তী চ্যাপ্টার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।